প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরেকটি ক্লাস করব এবং আজকের ক্লাসটি একটি ইন্টারেস্টিং বিষয়। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসালাম অ্যাকাউন্টিং সলিউশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর একটা অ্যাসাইনমেন্টের উপরে ক্লাস করব এবং এই অ্যাসাইনমেন্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কস্ট শিট, প্রিপেয়ারিং কস্ট শিট এবং ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো দেখো যে এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। সেখানে আমার এক ছাত্রী অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে লেখাপড়া করে, তার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সেই অ্যাসাইনমেন্টের আমরা আজকে ক্লাস দেখব। তো প্রথমে আমরা প্রশ্নে যাই, যে প্রশ্নে কি আছে। এই হচ্ছে আমাদের প্রবলেম 4। দেখো যে প্রবলেমে বলা আছে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, ইনকাম স্টেটমেন্ট, ম্যানুফ্যাকচারিং কোম্পানি। অর্থাৎ যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা আমাদের তৈরি করতে হবে, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, আর এটা অবশ্যই একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির, কারণ কস্ট শিট মানেই হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানির কস্ট শিট। কনসিডার দি ফলোইং অ্যাকাউন্ট ব্যালেন্সেস। নিম্নের অ্যাকাউন্ট ব্যালেন্সগুলো আমাদের কনসিডার করতে বলছে ইন থাউজেন্ডস, এবং এগুলো সবগুলোই থাউজেন্ডে দেওয়া আছে। ফর দি স্কয়ার কর্পোরেশনের এটা দেওয়া আছে। সো স্কয়ার কর্পোরেশনের আমাদের কি কি তথ্য দেওয়া আছে সেগুলো আমরা শুরুতেই দেখে নেই। এবং ডাইনে আমাদের দেখা যাচ্ছে যে বিগিনিং অফ 2014, অর্থাৎ 2014 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে, অ্যান্ড এন্ড অফ 2014 অর্থাৎ 2014 সালের শেষের কি তথ্য, দুইটা তথ্য আমাদের আলাদা করে দেওয়া আছে। সো এখানে দেখো যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইনভেন্টরি দেওয়া আছে, বিগিনিং এন্ডিং দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং ইনভেন্টরি বিগিনিং এন্ডিং দেওয়া আছে, ফিনিশ গুডস ইনভেন্টরি বিগিনিং এন্ডিং দেওয়া আছে। এছাড়া পারচেজ অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে শুধু 2014 সালের এন্ডেড ব্যালেন্স এটা। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার এন্ডিং, ইনডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার এন্ডিং, আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস সেটাও দেওয়া আছে, প্লান্ট ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, প্লান্ট বিল্ডিং ইকুইপমেন্ট, প্লান্ট ইউটিলিটিস, রিপেয়ার্স এন্ড মেইনটেন্যান্স প্লান্টের রিপেয়ার্স এবং মেইনটেন্যান্স এক্সপেন্স আমাদের দেওয়া আছে। ইকুইপমেন্ট লিজিং কস্ট এটা আমাদের দেওয়া আছে 64,000। আর এটা হচ্ছে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এন্ড কাস্টমার সার্ভিস কস্ট দেওয়া আছে, জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট দেওয়া আছে। এই এই সকল পার্টিকুলার গুলো আমার দেওয়া আছে। রিকোয়ারমেন্টে দেখো কি বলা হয়েছে, যে রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে প্রিপেয়ার এ শিডিউল ফর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ফর 2014। 2014 সালের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডের আমাদের একটা শিডিউল, একটা শীট তৈরি করতে হবে। আর 2 নম্বরে বলেছে রেভিনিউ ইন থাউজেন্ডস ফর 2014, ওয়ার টাকা 12 লাখ। দেখো যে 12 লাখ টাকা আমার কি দেওয়া আছে, যে 2014 সালে আমার রেভিনিউ দেওয়া আছে। এবং তারপরে বলা হচ্ছে প্রিপেয়ার দি ইনকাম স্টেটমেন্ট ফর 2014, আমাদের এখানে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে। ওকে, সো আমরা এখন সলিউশনে চলে যাই, যে সলিউশনটা কি করা হয়েছে। দেখো এখানে প্রবলেম 4, এ শিডিউল ফর কস্ট, উপরে কোম্পানির নাম হবে যে স্কয়ার কোম্পানি, তোমরা দিয়ে নিও। এ শিডিউল ফর দি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, যেটা আমাদের প্রথমে তৈরি করতে বলা হয়েছিল সেটা আমরা দেখলাম, ফর দি ইয়ার এন্ড ইয়ার 2014, এটা হচ্ছে আমাদের টাইটেল। সো আমরা দেখো এখানে তৈরি করেছি। তো কস্ট শিট তৈরি করতে গেলে আমাদের প্রথমে যেটা, সেটা হচ্ছে যে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়ালের কাজ, অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদের বিগিনিং লাগবে, বিগিনিং ইনভেন্টরি অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,30,000 টাকা। তোমরা যদি দেখো এই যে এখানে দেখো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ইনভেন্টরি আমার দেওয়া আছে, বিগিনিং হচ্ছে 1,30,000 আর এন্ডিং হচ্ছে 68,000। এছাড়াও আমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস পারচেজ একটা বিষয় আছে, যে পারচেজেস অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল সেটা হচ্ছে 2,56,000। এই তিনটা জিনিসই হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল সম্পর্কে বলা ছিল। তো এটার কাজ কি হবে সেটা একটু দেখো তোমরা। সো প্রথমেই হচ্ছে বিগিনিং ডাইরেক্ট ম্যাটেরিয়ালস যেটা থাকবে সেইটা, এবং এর সাথে আমরা ওই বছরে অর্থাৎ 2014 সালে যতটুকু পারচেজ করেছি, পারচেজ অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল সেটা অ্যাড হবে 2,56,000। সব মিলে আমার হচ্ছে 3,86,000 টাকা। এটা হচ্ছে আমার টোটাল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এবং এটার নাম হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ, অর্থাৎ এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা আমরা চাইলে ব্যবহার করতে পারি, এবং তার পরিমাণ হচ্ছে 3,86,000 টাকা।
এবং এই ম্যাটেরিয়াল দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি। এই জন্য এটাকে বলা হয় ডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, অর্থাৎ আমার হাতে কতটুকু ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ব্যবহার করার জন্য আছে। এবং এটা থেকে কি করতে হয়, বছর শেষে আমাদের যে এন্ডিং থাকে, অর্থাৎ যেটা আমরা ব্যবহার করতে পারি নাই সেটা বাদ দিতে হয়। তো আমরা ব্যবহার করতে পারি নাই এখন 68,000, তাহলে আমরা ব্যবহার করেছি কত, 3,18,000 টাকার ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করেছি। এই কারণে এটাকে বলা হয় ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউমড অর ইউজড, অর্থাৎ এই ম্যাটেরিয়াল দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করেছি, এই জন্য এটাকে বলা হয় কনজিউমড অথবা ইউজড, সেটা হচ্ছে 3,18,000 টাকা। এরপরে হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবারের ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার, ম্যাটেরিয়ালের পরে আমাদের হচ্ছে লেবারে যেতে হবে। সো আমাদের লেবারের অ্যামাউন্ট আমাদের এখানে দেওয়া আছে, তোমরা যে এখানে দেখো যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার সেটা হচ্ছে 2,12,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যাড হবে। এই যে দেখো যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার 2,12,000 টাকা যোগ হয়েছে 5,30,000 টাকা। এবং এই ম্যাটেরিয়ালস এবং আমাদের লেবার অর্থাৎ শ্রম, এইগুলো যোগ হয়ে আমাদের যেটা হয় সেটা হচ্ছে প্রাইম কস্ট। আমাদের প্রাইম কস্ট হচ্ছে 5,30,000। এই প্রাইম কস্টের সাথে এখন আমাদের ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক যে সকল উৎপাদনের সাথে জড়িত সেগুলো কি আছে। উৎপাদনের সাথে জড়িত সরাসরি ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট লেবার, এই দুইটা মিলে হচ্ছে প্রাইম কস্ট। এছাড়াও অন্যান্য যে কস্টগুলো আমার উৎপাদনের কাজে লাগে সেগুলোকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ কারখানার উপরি ব্যয় এগুলোকে বলা হয়। সো ইনডাইরেক্ট সকলগুলো বিষয়ই হচ্ছে আমার ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে, ইনডাইরেক্ট যত বিষয় আছে। তো আমরা যদি এই প্রশ্নে দেখি যে ইনডাইরেক্ট আমাদের কি কি ছিল, তোমরা প্রথমে দেখবা এই যে ইনডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার এটা আছে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস এটা আছে, এছাড়াও এই যে প্লান্ট ইন্স্যুরেন্স, অর্থাৎ আমি যে প্লান্টে আমি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি সেই প্লান্টটা ইন্স্যুরেন্স করা আছে, সেই প্রিমিয়াম দিতে হয় 4,000। এছাড়াও আমি যে প্লান্ট বিল্ডিং ইকুইপমেন্ট যে ফ্যাক্টরি, সেখানে যে প্লান্ট এবং ইকুইপমেন্ট ব্যবহার করি এবং ওই ফ্যাক্টরি মানে বিল্ডিং, তার ডেপ্রিসিয়েশন আছে 42,000। প্লান্ট ইউটিলিটিস, প্লান্টে আমার কি বিদ্যুৎ লাগে, তারপরে আমার পানি লাগে, আমার অন্যান্য যে গ্যাস ফুয়েল লাগে, সেগুলোর জন্য খরচ আছে 24,000। এছাড়াও আমার প্লান্ট রিপেয়ার্স এবং মেনটেন্যান্স করতে 16,000 টাকা ব্যয় হয়, এটাও আছে। সো এই সবগুলোই হচ্ছে আমাদের কি পরোক্ষ কারখানা পরোক্ষ খরচ, এই জন্য এটাকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। সো এটার পরিমাণ আমরা যেটা দেখলাম যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস হচ্ছে 28,000, ইনডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার হচ্ছে 96,000, প্লান্ট ইন্স্যুরেন্স 4,000, ডেপ্রিসিয়েশন প্লান্ট বিল্ডিং ইকুইপমেন্ট 42,000, প্লান্ট ইউটিলিটিস 24,000 এবং রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স অফ প্লান্ট সেটা হচ্ছে 16,000। এই সবগুলো যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 2,10,000। এখন এই যে 5,30,000 আমার প্রাইম কস্ট ছিল, এর সাথে হচ্ছে আমি কি করব, টোটাল ওভারহেডটা যোগ করব, সেটা যোগ করে হয় হচ্ছে 7,40,000। এই 7,40,000 নাম হচ্ছে আমার ওয়ার্ক কস্ট, অথবা এটাকে বলা হয় ফ্যাক্টরি কস্ট। সো ওয়ার্ক কস্ট হচ্ছে আমাদের 7,40,000। এর সাথে ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে যেগুলো এখনো ফিনিশড হয় নাই, আবার যেগুলো র মেটেরিয়ালও হয় নাই, অর্থাৎ কিছু কাজ হয়েছে কিছু কাজ বাকি আছে, সেগুলোকে বলা হয় ওয়ার্ক ইন প্রসেস অথবা ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই ওয়ার্ক ইন প্রোগ্রেসের বিগিনিংটা যোগ করতে হয়, এই যে এখানে দেওয়া আছে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি 1,66,000, 1,40,000 এন্ডিং, এই বিগিনিংটা যোগ করতে হয়, এন্ডিংটা বাদ দিতে হয়। সেটাই করা হয়েছে, দেখো বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি যোগ করা হয়েছে, আর যোগ করে যেটা হয় সেটা হচ্ছে কস্ট অফ গুডস প্রসেসড ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ 2014 সালে আমরা যে গুডস গুলো প্রসেস করেছি তার কস্ট কত, 9,06,000 টাকা। এবং এর সাথে এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি বাদ দিতে হয় 1,40,000, তাহলে আমরা পাচ্ছি 7,62,000। এই 7,62,000 নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, অর্থাৎ আমরা যে গুডসটা ম্যানুফ্যাকচার করেছি, উৎপাদন করেছি, তার কস্ট কত, সেটা হচ্ছে আমাদের 7,62,000 টাকা। ওকে, এরপরে হচ্ছে আমাদের ফিনিশড গুডস এর কাজ।
দেখো আমাদের স্টেপ বাই স্টেপে আমরা আসি। প্রথমে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সাথে আমার ডাইরেক্ট লেবারের পরে আমার আসছে ফ্যাক্টরি ওভারহেডের পরে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস অথবা ওয়ার্ক ইন প্রোগ্রেস। এরপরে আমার আসবে কি ফিনিশ গুডস। তো ফিনিশ গুডস এরও দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বিগিনিং আর একটা হচ্ছে এন্ডিং। বিগিনিংটা যোগ করতে হয় 2 লক্ষ। আমাদের এখানে দেওয়া আছে যে বিগিনিং কত। এই যে বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি 2,46,000, আর এটা হচ্ছে 2,04,000। এই জন্য দেখো বিগিনিং ফিনিশ গুডসটা 2,46,000 যোগ করা হয়েছে, যোগ করে হয়েছে 10,08,000। আর এটা যোগ করে যেটা নাম হয়েছে সেটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল অর্থাৎ বিক্রয় উপযোগী পণ্যের ব্যয় কত। অর্থাৎ আমরা চাইলে যে পণ্যগুলো বিক্রি করতে পারি, আমাদের হাতে যে পণ্যগুলো আছে বিক্রয়ের জন্য, সেই পণ্যগুলো উৎপাদন করতে আমার কস্ট কত হয়েছে সেটাকে বলা হয় কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, 10,08,000। এখন এর মধ্যে কিন্তু আমি সব ফিনিশ গুডস কিন্তু বিক্রি করতে পারবো না, অর্থাৎ কিছু ফিনিশ গুডস রয়ে যাবে, সেটাকে বলা হয় এন্ডিং ফিনিশ গুডস। এই এন্ডিং ফিনিশ গুডস 2,04,000, এটা বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে কস্ট অফ গুডস। অর্থাৎ আমরা যে পণ্যগুলো উৎপাদন করার পরে বিক্রি করেছি সেই পণ্যগুলো মোট ব্যয় কত, সেটা হচ্ছে উৎপাদন করতে মোট কত খরচ হয়েছে, সেটা হচ্ছে 8,04,000। সেই হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমরা করলাম। আমাদের কিন্তু প্রশ্ন চাওয়া হয়েছিল যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। সো তোমরা যখন উত্তর লিখবে 1 নম্বরে সেটা হচ্ছে কিন্তু 7,62,000। বাট আমরা কেন কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত বের করলাম, কারণ হচ্ছে আমাদের এরপরে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে। আর ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমার কস্ট অফ গুডস সোল্ড লাগে, সেখানে কিন্তু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা লাগে না। এই জন্য আমরা একই সাথে কস্ট অফ গুডস সোল্ডটা বের করে নিলাম, সেটা হচ্ছে 8,04,000 টাকা। সো এখন আমাদের কাজ হয়ে গেল। এরপরে আমাদের হচ্ছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। সো ইনকাম স্টেটমেন্টে দেখো, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমার কি লাগে, যে রেভিনিউ লাগে। সো আমাদের প্রশ্ন কিন্তু রেভিনিউ দেওয়া ছিল। সো রেভিনিউ দেওয়া ছিল এই যে তোমার হচ্ছে 12 লাখ টাকা, এই জন্য আমরা রেভিনিউ 12 লাখ টাকা দিলাম। এরপরে দেখো আমরা কস্ট অফ গুডস সোল্ড আমরা কস্ট শিট থেকে পেয়েছি 8,04,000। সো 8,04,000 টাকা নিলাম। তো আমার গ্রস প্রফিট, তাহলে রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা গ্রস প্রফিট পাচ্ছি মোট মুনাফা 3,96,000। এই 3,96,000 আমরা গ্রস প্রফিট পেলাম। এটা থেকে অপারেটিং এক্সপেন্স যেগুলো আছে সেগুলো আমাদের বাদ দিতে হবে। তোমাদের প্রশ্নে 3 ধরনের অপারেটিং এক্সপেন্স ছিল, আমি যদি তোমাদের প্রশ্নটা দেখাই তাহলে তোমরা দেখতে পাবে। সেটি হচ্ছে এই যে একটা হচ্ছে ইকুইপমেন্ট লিজিং কস্ট, আর একটা হচ্ছে মার্কেটিং ডিস্ট্রিবিউশন আর কাস্টমার সার্ভিস কস্ট, আর একটা হচ্ছে জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তো এগুলোকে বলা হয় হচ্ছে আমার কি অপারেটিং এক্সপেন্সেস। সো অপারেটিং এক্সপেন্সের মধ্যে প্রথমে আমরা মার্কেটিং ডিস্ট্রিবিউশন অ্যান্ড কাস্টমার সার্ভিস কস্ট, যেগুলো উৎপাদনের সাথে জড়িত না, বিক্রয়ের সাথে জড়িত, সেগুলোকে বলা হয় অপারেটিং কস্ট। সো মার্কেটিং ডিস্ট্রিবিউশন কাস্টমার সার্ভিস কস্ট এইগুলো হচ্ছে সেলিং কস্ট বা কাস্টমারের সাথে সেলসের সাথে জড়িত। তাহলে এটা হচ্ছে আমার 1,24,000। এছাড়াও তোমার আছে জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, অফিস সংক্রান্ত, সেটা হচ্ছে 68,000। এখানে একটা বিশেষ ধরনের কস্টের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ইকুইপমেন্ট লিজিং কস্ট। অর্থাৎ ইকুইপমেন্টটাকে আমরা না কিনে অন্যের অন্যের ইকুইপমেন্টটাকে আমরা ভাড়া দিয়ে অর্থাৎ লিজ নিয়ে কিন্তু আমরা এই আমাদের ইকুইপমেন্টটা ব্যবহার করতে পারি। তো এই জন্য তাদেরকে কি করতে হয়, তাদেরকে প্রতি বছরে অথবা প্রতি মাসে তাদেরকে লিজ ফি দিতে হয়। এই জন্য এটাকে বলা হয় ইকুইপমেন্ট লিজিং কস্ট। সেই ইকুইপমেন্ট লিজিং কস্টকে আমরা এখানে অপারেটিং লিজ হিসেবে দেখিয়েছি। এই কারণে এটাকে আমরা কিন্তু কস্টের মধ্যে দেখাই নাই, কস্ট শিটের মধ্যে দেখাই নাই, এটাকে আমরা অপারেটিং এক্সপেন্সের মধ্যে দেখাচ্ছি। তো এটা এই কারণে দেখানো হচ্ছে যে আমরা মনে করছি যে এইটা হচ্ছে যে এই বছরে আমাদের ইকুইপমেন্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে খরচ, এই বছরের খরচ হচ্ছে 64,000 টাকা। সো এই বছরের খরচ যেহেতু, এই কারণে আমরা অপারেটিং এক্সপেন্স হিসেবে এটাকে দেখাচ্ছি। যে নিচে আমাদের একটা নোট দেওয়া আছে, হিয়ার ইকুইপমেন্ট লিজিং কস্ট ইজ কনসিডার্ড অ্যাজ অপারেটিং লিজ। অপারেটিং লিজ মনে করে এটাকে অপারেটিং এক্সপেন্সের মধ্যে দেখানো। 64,000 মোট হচ্ছে 2,56,000। বাদ দিলে আমার 1,40,000 থাকে, এটা হচ্ছে আমার নেট ইনকাম।
সো এই হচ্ছে আমাদের দুইটা পার্ট, আশা করি সবাই বুঝেছো। তারপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। সবাইকে অসংখ্য